কাজ কিন্তু করছো তোমরা ডিজাইনের অনুসারে কাজ করছো, মুখস্থ কোনো কাজ কিন্তু করো না। তোমাদের প্রথম দিকে কিন্তু ক্লাসের হোয়াইট বোর্ডে কিন্তু ডায়াগ্রাম দেওয়া হয়েছে যে দুইটা রুমের কাজ করছে, এই রুমগুলোতে এই লোড থাকবে। তোমরা যখন বাইরেও কাজ করবে ওরকম তোমাদের আলাদা ডিজাইন থাকবে। ওই ডিজাইন ছোট বাসা হয় সেক্ষেত্রে ডিজাইন যদি নাও থাকে অন্তত নিজের মতো করে নিজে একটা ডায়াগ্রাম কমপ্লিট করে নেবা যে আমি এই কাজগুলো করব। কাজ করার পরে তুমি একটা নিজের ডায়াগ্রাম আঁকার পরে মালিকের দেখাবা যে আঙ্কেল এই কাজগুলো আপনার বাসায় করতে চাই, এই লোডগুলো এরকম বসাবো। তারপরে মালিকই তখন অনুমোদন দেবে, ওই হিসাবে তুমি তোমার এস্টিমেট করবা কোন কোন মাল লাগবে, কোন জায়গায় কোন লোড দেবা, পাওয়ার কম্বাইনমেন্ট কয়টা হবে, ওই হিসাব করে তখন তুমি এস্টিমেট করবা। ক্লিয়ার? এই কাজ কমপ্লিট করার পরে সবথেকে প্রথম পর্যায়ে খেয়াল করতে হবে যেটা কমপ্লিট করার পরে হঠাৎ করে লাইন দেওয়া যাবে না। সার্কিট ব্রেকার গুলো প্লাস সুইচ গুলো সবগুলো কি বন্ধ থাকবে? তোমাদের কি বন্ধ আছে? দেখো তোমাদের এগুলো কিন্তু বন্ধ নাই, তাহলে এগুলো সবগুলো কি বন্ধ করতে হবে। এটা তো 2 সুইচ, এটা অন অফ নাই, ওগুলো সব বন্ধ করে দাও। তাহলে তোমার ওয়ারিং কমপ্লিট করার পরে ফার্স্ট কাজ হলো তোমার এই যে তোমরা সার্কিট ব্রেকার এ জায়গায় লাগাইলা, তোমার এই যে ডিবি বোর্ড, এই ডিবি বোর্ডে যে কেবলগুলো ইনপুট আউটপুট করছো, আর্থিং বা নিউট্রাল যে ব্যবহার করছো, ওইগুলো সব ঠিক মতো আছে কিনা এটা হলো এক হলো চেকিং করতে হবে 1 নম্বরে। সুইচ বোর্ডগুলো সব লাইনগুলো ঠিক আছে কিনা, তুমি কাজ করো বা তোমার সহযোগী যারা এই কাজ করে তুমি কনফার্ম হইতে হবে যেন সুইচ বোর্ডগুলো ঠিক থাকে, যেন শর্ট সার্কিট যেন না হয়। শর্ট সার্কিট হলে একটা লোড পুড়ে যাবে। তারপরে যে পাওয়ার কম্বাইন গুলো কানেকশন করছো, এগুলো আর্থিং প্রপার ওইতে দেওয়া হয়েছে কিনা। তোমরা জায়গায় আর্থিং করছো না, জায়গায় আমাদের আর্থিং এর জন্য জায়গায় তার দেয়া আছে। বিলে আমাদের মিটার আছে, মিটার এই জায়গায় এটা হলো যে সিঙ্গেল ফেজ এনার্জি মিটার ডিজিটাল টাইপ। এ জায়গায় দেখো ডিজিট উঠছে, দেখো কিলোওয়াট আওয়ারের রিডিং এ জায়গায় ওঠে কিন্তু এই জায়গায়। তো বর্তমানে তোমার এটা ছিল কি পোস্ট পেইড মিটার ছিল, বর্তমানে আছে কি প্রিপেইড মিটার কিন্তু আমাদের বাসা বাড়িতে ব্যবহার করা হয়। আচ্ছা, এই যে তারটা মিটারে ইনপুট হলো এটা না, এই তারটাকে বলা হয় সার্ভিস এন্ট্রান্স বা সার্ভিস মেইন। এই তারটাকে তাহলে সার্ভিস মেইন কাকে বলে? আমরা তো জায়গায় মাল্টিপ্লাগের লাইন দিয়ে চেক করছি, এটা তোমার আমার বাসা বাড়িতে এটা কি পোল থেকে যায়, এইটা এ জায়গায় তোমার পোল থেকে মিটার পর্যন্ত যে তার যায় এই তারকে বলা হয় সার্ভিস এন্ট্রান্স বা সার্ভিস তার। এই তারটা ব্যবহার করতে হবে। এই তারের সর্বনিম্ন সাইজ হলো 3 RM, এর নিচে ব্যবহার করা যাবে না। কত RM ব্যবহার করতে হবে? 3 RM। আর অলরেডি তোমরা জানো যে লাইটিং লোডের ক্ষেত্রে 1.3 RM, এটাকে 322 বলা হয়। আর পাওয়ার লোডের ক্ষেত্রে 2 RM, এটাকে 320 বলা হয়। ক্লিয়ার বিষয়গুলো? আচ্ছা, তাহলে আমরা মিটারে ইনপুট করলাম। এই মিটারের বেলায় সবসময় খেয়াল করতে হবে বাম দিকে হবে ইনপুট। তাহলে আমরা কিন্তু বাম দিকে ইনপুট করছি আমরা। তাহলে প্রথমে ফেজ, তারপরে কি নিউট্রাল, তারপরে কি নিউট্রাল, তারপরে ফেজ। তাহলে এই সিঙ্গেল ফেজ এনার্জি মিটার বা 3 ফেজ এনার্জি মিটার, এই মিটারে তোমার 2টি কয়েল থাকে, কারেন্ট কয়েল আর প্রেসার কয়েল। কারেন্ট কয়েলের কাজ হলো কারেন্ট পরিমাপ করা, প্রেসার কয়েলের কাজ হলো ভোল্টেজ পরিমাপ করা। তাহলে আমরা এই জায়গায় ইনপুট আমাদের ঠিক আছে, অলরেডি কিন্তু এই ম্যাগনেটিক কন্ডাক্টর শব্দ করতেছে, তার মানে এই জায়গায় ভোল্টেজ সরবরাহ হয়েছে কিন্তু আমাদের। হ্যাঁ, আচ্ছা, এই আমি আউটপুট বের করলাম। এ পাশে কিন্তু আর একটা লাইন আমরা ও পাশে কাজ কমপ্লিট করবো, এই জন্য নেওয়া হয়েছে। তাহলে এই ইনপুট হইলো লাইন। আসার পরে এই যে প্রসেসটা করা হয়েছে, এই প্রসেসটার নাম হলো অটো চেঞ্জ ওভার সুইচ কানেকশন। এই অটো চেঞ্জ ওভার সুইচ কানেকশনের মূল উদ্দেশ্য কি তোমার লাইন পরিবর্তন করে লোড চালানো। অনেক সময় বাসা বাড়িতে বা তোমার দোকানপাটে এই অটো চেঞ্জ ওভারের কানেকশন করা থাকে। তোমার জেনারেটর কিন্তু ম্যানুয়ালি স্টার্ট হবে, তারপরে কন্ট্রোলিং এর প্রসেসটা অটোমেটিক হবে। আচ্ছা, এই অটো চেঞ্জ ওভারে যে কাজ করছে জায়গায় তোমার এ জায়গায় আমরা একটা ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করছি তোমার পিডিবির জন্য, একটা হলো তোমার জেনারেটরের জন্য। আর ম্যাগনেটিক কন্ডাক্টর তোমার এর কয়েলে লাইন দিলে ম্যাগনেটিক কন্ডাক্টর অন হয়ে কাজ করবে। তাহলে সর্বপ্রথম আমরা এ জায়গা থেকে এই সরবরাহ আনলাম, আনার পরে এ জায়গা থেকে এই ফেজ, এটা কিন্তু ফেজ, এই ফেজ থেকে শর্ট হয়ে তোমার এই কয়েলে লাইন চলে গেল এই অনে। আর এ জায়গা থেকে নিউট্রাল চলে গেল এই A2 তে। তার মানে দেখো আমরা কিন্তু লাইন দেওয়ার সাথে সাথে ম্যাগনেটিক কন্ডাক্টর অন হয়েছে, লাইন দেওয়ার সাথে সাথে মানে সাথে সাথে কয়েলে লাইন চলে গেছে। তাহলে লাইন চলে গেলে এটা তোমার সবসময় থাকে যে NO, কয়েলের লাইন গেলে হয়ে গেছে NC, অলরেডি কিন্তু NC আছে। এখন এই ম্যাগনেটিক কন্ডাক্টর শব্দ আসতেছে কিন্তু এরকম। এই শব্দটা আসার মূল কারণ কি, এই ম্যাগনেটিক কন্ডাক্টরের গায়ে লেখা আছে 380 ভোল্টেজ। তোমরা যখন রুমের ভিতরে প্র্যাকটিক্যাল করছো তখন বলা হয়েছে তোমার 220 ক্ষেত্রে কয়েলে ফেজ আর নিউট্রাল দিতে হবে, আর 3 ফেজের ক্ষেত্রে কয়েলে 2টা ফেজ ইনপুট করতে হবে। সেক্ষেত্রে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা ভালোভাবে কাজ করতো যদি কয়েলে 2টা ফেজ ইনপুট করা যাইতো। আমরা কিন্তু করছি একটা ফেজ আর নিউট্রাল, এই জন্য এই ম্যাগনেটিক কন্ডাক্টর একটু শব্দ করতেছে। এই ম্যাগনেটিক কন্ডাক্টরের এই টার্মিনালগুলোকে বলা হয় মেইন টার্মিনাল। এই যে উপরে যে সাইডটা আছে আমরা যেটাকে টপার বলি, এইগুলো কিন্তু NO ও NC লেখা, যেটাকে বলা হয় অক্সিলারি টার্মিনাল। এছাড়া তোমার E1 E2 লেখা, এই জায়গায় লেখা আছে A2 আর এ পাশে লেখা আছে E1। এইগুলো হলো কি কয়েল টার্মিনাল। তাহলে এইটা হলো মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর আর এইটা হলো জেনারেটর ম্যাগনেটিক কন্ডাক্টর। ক্লিয়ার?
তাহলে এটা দিয়ে আমরা পরে চেক করি, আগে আমরা একটা সাইডে চেক করি। এ জায়গা থেকে ইনপুট হইলো, এই পাশ থেকে আউটপুট চলে আসলো, আর আমরা এই জায়গায় আর্থ ইলেকট্রোড মাটিতে দিছি। আর্থ ইলেকট্রোড, এই আর্থিং এর মূল উপাদান হলো কয়টা? তিনটা। আচ্ছা, আমাদের এই জায়গায় কিন্তু আদর্শভাবে আর্থিং করা হয় না, তোমাদের দেখানোর জন্য। তাহলে এই যে আছে, এইটার নাম হলো আর্থ ইলেকট্রোড। এই ইলেকট্রোডের ভিত্তিতে আর্থিং কত প্রকার? 5 প্রকার। এটা কি রড আর্থিং? রড আর্থিং এর খরচ কম, ঝামেলা কম, বিদায় গ্রাম অঞ্চলে ব্যবহার করা হয়। তাহলে আর্থ ইলেকট্রোড থেকে এই যে জিআই তারটা নিয়ে গেছি, এটা হলো আর্থিং লিড। আর্থিং লিড এইটা। তাই পরীক্ষায় যে আসে আর্থিং লিড কাকে বলে? আর্থ ইলেকট্রোড থেকে শর্ট হয়ে যে তারটা উঠানো হয় কন্টিনিউটি তার পর্যন্ত, তাকে বলা হয় আর্থ লিড। ক্লিয়ার? তাহলে এ জায়গা থেকে শর্ট করে, এই আর্থ লিড থেকে শর্ট করে তুমি এই যে তারটা নিয়ে গেছো, এটার নাম হলো আর্থ কন্টিনিউটি তার। তাহলে আর্থ কন্টিনিউটি তার 8 ফিট বা 10 ফিটের রড কিন্তু কিনতে পাওয়া যায়। তোমরা 1.5 ফিট খোদাই করে ও জায়গায় পানি, লাল মাটি, কয়লা, লবণ এগুলো দিয়ে জায়গাটা কি ভিজে রাখবা, তাহলে কি মাটির পরিবাহিতা বৃদ্ধি পাবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা এখন এই পাশে আসি। তাহলে সোর্স আমাদের ক্লিয়ার। আর নিউট্রালটা আসছে কোথায়? তিনটা দেখো তোমার আলাদা আলাদা সোর্স থেকে আসছে, ফেজ এবং নিউট্রাল দুইটা কি ট্রান্সফরমার থেকে। আর আর্থিং কি আমরা মাটির নিচ থেকে উঠাইছি, তোমার মাটির নিচ থেকে। তাহলে তোমার অতিরিক্ত কারেন্টকে মাটিতে পাঠানোর জন্য আর্থিং করা হয়। আর নিউট্রাল এবং ফেজ, যে কেবলের ভিতরে ইলেকট্রন প্রবাহ বিদ্যমান থাকে তাকে বলা হয় ফেজ কেবল। আর নিউট্রাল কি ফেজের সাহায্যকারী কেবল। সার্কিট কমপ্লিট করতে হলে তোমার নিউট্রালের প্রয়োজন হয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই আমার লাইন ইনপুট হলো। আর তোমরা যে আর্থিংটা করছো এটা কিন্তু সেপারেট আর্থিং, নিউট্রালের সাথে আর্থ কমন করো নাই। এই আর্থিংটার নাম হলো ইকুইপমেন্ট আর্থিং। আর সিস্টেম আর্থিং যেটা আমাদের প্যানেল ওয়্যারিং এর ক্ষেত্রে বা বাসাবাড়িতে অ্যাভেলেবেল ব্যবহার করা হয় নিউট্রালের সাথে আর্থ কমন করে। ক্লিয়ার? এখন আমরা এদিকে অন করি। আচ্ছা, তাহলে এই জায়গায় তোমরা কিন্তু মেইন সুইচ ব্যবহার করো না, করছো? মেইন সুইচের পরিবর্তে তোমরা ডিপি ব্যবহার করছো। আর একটা জিনিস সবসময় খেয়াল রাখবা, এই তোমার মেইন সুইচ যেটা সার্কিট ব্রেকার হিসেবে ব্যবহার করছি, ডিপি ডিটি, এই ডিপি সার্কিট ব্রেকার বলো, মেইন সুইচ বলো বা ফিউজ বলো, এগুলোতে কখনো নিউট্রাল ব্যবহার করা যাবে না, সবসময় ফেজ ব্যবহার করতে পারবা। তাহলে এইটা হলো মেইন সুইচের কাজ করছে, ডিপি ডাবল পোল। তাহলে আমরা জায়গাতে একটা ফেজ আসলো, এটা গোড়া থেকে শর্ট করে এটা দিছি আমরা, দিয়ে ডাবল পোল কমপ্লিট করছি। এ জায়গায় দুইটা রুমের দুইটা ফেজ, এর নিচে পাওয়ার কম্বাইনের জন্য একটা ফেজ নেওয়া হয়েছে এবং তোমার একটা এসির জন্য আলাদা একটা ফেজ। এগুলো হলো এসপি এসটি এই সাইডটা, আর এটা হলো কি ডিপি ডিটি। এগুলার কারেন্ট রেটিং কিন্তু দেয়া, এটা কিন্তু 16 এম্পিয়ার 16 এম্পিয়ার। আর এগুলার গায়ে লেখা আছে লিগ্রান্ড। লিগ্রান্ড কিন্তু কোম্পানির নাম। এই লিগ্রান্ডের সার্কিট ব্রেকার গুলো খুব ভালো মানের সার্কিট ব্রেকার, অনেকদিন টিকসই, দামও বেশি একটু, আর টিকসই অনেকদিন। লিগ্রান্ড লেখা আছে। লিগ্রান্ড, এবিবি, মিৎসুবিশি, সিমেন্স এই কোম্পানিগুলোর সার্কিট ব্রেকার খুব ভালো। এখন আমি অন করি, হ্যাঁ অন করে দিলাম। তাহলে এখন প্রথমে এটা কি এই রুমের, তাহলে তোমার এই হলো রুম অন। আমরা একটা এসপি কিন্তু অন করছি। অন করার পরে এটাকে আমি এই যে বোর্ডে ব্যবহার করা হয়েছে, এই ফিউজটার নাম হলো কি গ্রিপ ফিউজ, বাসাবাড়িতে ব্যবহার করা হয়। এই ফিউজের দুইটা পার্ট, উপরের পার্টকে বলা হয় তোমার ব্রিজ, নিচের পার্টকে বলা হয় বেস। তাহলে ফিউজ সবসময় সিরিজ সংযোগে থাকে। তাহলে প্রথম আমি এই সুইচটা অন করলাম, টিউবলাইট মনে হয়। তাহলে এইটার সাথে তোমার, তাহলে এই সুইচটাতে তোমার এই বাতি কানেকশন করা। তাহলে তুমি এই প্রথম সার্কিট ব্রেকার অন করলাম, এক এক করে লোড চেক করতেছি। এটা দিয়ে টিউব জ্বলে নাই তোমাদের, একটা ফল্ট। তারপরে তোমার এইটা দিয়ে এই বাতি জ্বলতেছে। তারপরে এইটা ফ্যান, তোমার এই সুইচ দিয়ে তোমার রুমের এই বাতিটা। আচ্ছা, এইটাই কি তোমরা রেগুলেটর করছো? তাকায় দেখো তোমার, এটা কিন্তু তোমার আমরা ফ্যান দিয়ে দেখানো পসিবল না, বিদায় তোমার রেগুলেটর দিয়ে কাজ করছি। রেগুলেটর লোডের সাথে কি সিরিজ সংযোগে থাকে। তাহলে এই সুইচে তোমার এটা জ্বলতেছে, আর এটা কি টিউবলাইট জ্বলতেছে। এখন রোদ্দুর দেখে বোঝানো যায় না। আর এই সুইচটা দেখো তোমার এই সকেটের জন্য। এখন এই সকেট টেস্ট করি, সকেটের লাইন আছে কিনা। এটা ডিল মেশিন নিয়ে আসবে, পরে চেক করতেছি। 2A সুইচ দেখো, তাহলে এই 2A সুইচ, এই 2A সুইচের কিন্তু অন অফ নাই। 2A সুইচটা ব্যবহার করা হয় একটাই কারণ, তোমার একটা বাতিকে দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ। তাহলে এই জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে পারতেছো, আবার আমি এই সুইচ বোর্ড থেকে নিয়ন্ত্রণ করতেছি আমি। আচ্ছা, তাহলে এখন আমরা রুম নম্বর 2 তে চলে আসলাম। রুম নম্বর 2 সার্কিট ব্রেকার অন আছে। এটা কি টিউবলাইটের। এখন অনেক রোদ্র, টিউবলাইট জ্বললেও কিন্তু বোঝা যায় না। আচ্ছা, এটা টিউবলাইটের। আমাদের আর একটা সমস্যা কি, টিউবলাইটের এগুলো তোমার ছোট ছোট পাতি আছে, তো লুজ থাকলে জ্বলবে না। তাহলে এটা টিউবলাইটের। আচ্ছা, তারপরে এইটা দিয়ে কি ওই বাতিটা, ওই বাতিটা। তাহলে ওই জায়গায় ফ্যান, এই রুমের ফ্যান ওইটা সকেট। এই রুমের লাইট কোথায়? তার সিলিং ফ্যান কোথায়? এটা হলো টিউবলাইট এরা, আর এটা হলো তোমার ওই লাইটের জন্য, আর এটা হলো তোমার এই সকেট। আচ্ছা, আমরা সকেট চেক করব ডিল মেশিন দিয়ে। তারপরে সার্কিট ব্রেকার অন করো। আচ্ছা, এই জায়গায় তোমরা এটা থেকে এসি লাইন করছে,
এসিতে আমরা দেখাই। আচ্ছা এটা কি তোমার 16 এম্পিয়ারের পাওয়ার কম্বাইন্ড সকেট? 16 এম্পিয়ারের। এটা কিন্তু ইন্ডিকেটর জ্বলে, ইন্ডিকেটর জ্বলতেছে। ড্রিল মেশিন দিয়ে এই চেক করতে হবে এগুলো। তারপরে ডাউন করো পাওয়ার কম্বাইন্ড। দেখো এদিকে দেখো অন করো। তাহলে আমাদের পাওয়ার কম্বাইন্ড বোর্ড ঠিক আছে, এই লোড চলতেছে, লোড চালাও। আচ্ছা ঠিক আছে, পাওয়ার কম্বাইন্ড বোর্ড কানেকশন ঠিক আছে। তোমরা আর্থিং ও প্রপার হইতে করছো, হ্যাঁ? সব সময় খেয়াল করবা ওয়্যারিং এর কাজ কমপ্লিট করলা, তোমাদের চেকআপও হইলো, হ্যাঁ? তাহলে তোমরা সব সময় খেয়াল করবা সার্কিট ব্রেকার কেবল এগুলো তোমার যথা নিয়মে ব্যবহার করতে হবে। তোমার ওদিনকে যে সাইট ভিজিটে গেছিলাম, ওই জায়গার যে সুপারভাইজার ছিল উনি একটা কথা বলছে, তোমার সার্কিট ব্রেকার এগুলো যে সঠিক মানের না বসাও তাহলে লোড পুড়ে যাবে, কিন্তু সার্কিট ব্রেকার ট্রিপ করবে না। এটা সবসময় খেয়াল করে সার্কিট ব্রেকারের গায়ে কিন্তু এম্পিয়ার রেটিং লেখা আছে, এগুলো দেখবে। এবং পাওয়ার কম্বাইন্ডের ক্ষেত্রে যে লোডগুলো ব্যবহার করবা, এই লোডগুলো কত ওয়াটের, এই বিষয়গুলো সবসময় খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আর এই সুইচ বোর্ডগুলো কমপ্লিট করার পরে সে ফাইনালি চেক করে তারপরে তোমার লোড চালু করবে, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা সবাই, হ্যাঁ।